নর্মদে হার এখন ঠিক সকাল 7টা। বেরিয়ে পড়েছি গ্রাম থেকে। রাত্রিবেলা এই গ্রামের মধ্যে ছিলাম। একটা শিব মন্দির একদম খোলা, প্রায় সামনের দিকটা, উপরে টিনের ছাদ, আর রাত জল পড়েছে টুকটুক করে। আর এই অতি ভোরে বেরিয়ে পড়লাম কুয়াশার মাঝখানে। প্রচণ্ড কুয়াশা, রাস্তায় কিছুই দেখা যাচ্ছে না, তবুও বেরোলাম। ওখানে ঠান্ডা লাগছিল, তো চলতে থাকলে শরীরটা গরম থাকবে, 1 নম্বর। 2 নম্বর, সাধু বাবা ওখানে মাঝে মধ্যে গাঁজা খাচ্ছে, তো তাতে আমার অসুবিধা হচ্ছে, তাই বেরিয়ে পড়লাম। আরেকজন সাধু ছিল রাত্রিবেলা, সব বিচিত্র প্রকারের সাধু। আমিও এক বিচিত্র প্রকারের সাধু, পাগলের মতো কুয়াশার মধ্যে বেরিয়ে পড়েছি। এত তীব্র কুয়াশা, চারিপাশে কিছুই দেখা যাচ্ছে না। আজকের সামনে 10 হাতের মতো দূরত্ব দেখতে পাচ্ছি। এখন সকাল 7টা বাজে। রোদ্দুর আজকে কখন উঠবে তার কোনো ঠিক নেই। ঠিক আছে, মায়ের নাম নিয়ে বেরিয়ে পড়লাম নর্মদে হার। হাঁটতে থাকি, শরীরও গরম হবে, পদ এগুনো হবে। বাপরে বাপ, নর্মদে হার, নর্মদে হার। 1 ঘন্টা হাঁটলাম মোটামুটি। তো এখানে একটা গঞ্জ পড়েছে, গঞ্জের নাম কুয়াশায় দেখা যাচ্ছে না, ধাগারখেড়ি হবে। তো এখানে না, ধাগারখেড়ি না, অন্য কি একটা নাম আছে, বুঝতে পারছি না। তো এখানে ওই একজন দোকান থেকে ডাকলেন, এক ভদ্রলোক, খাওয়ার জন্য। তো এত ঠান্ডার কারণে উনি খুব সুন্দর চা 2 কাপ খাওয়ালেন দোকান থেকে কিনে। আর সাথে আমি বারণ করা সত্ত্বেও 4-5টা খুব সুন্দর লাড্ডু একটা প্যাকেট বানিয়ে দিলেন সাথে খাওয়ার জন্য। ওনাকে বললাম যে মায়ের পথে চলার সময় অনেক নিয়ম কানুন আমাদের মানতে হয়। সবথেকে বড় নিয়ম হলো কোনো রকম লোভ লালসা মনের মধ্যে স্থান না দেওয়া, আর ভোজন সামগ্রী সামান্য একদিনের অতিরিক্ত কিছু সাথে না রাখা। তো আমার সাথে একটি বাটি আছে দুপুরে খাওয়ার জন্য, সুতরাং আর কিছু নেওয়া উচিত নয়। তাও ইনি পরম স্নেহে যত্নের সঙ্গে আমাকে ওই মিষ্টি লাড্ডুর প্যাকেট একটা দিলেন। তো আমি দুপুরবেলা চলতে চলতে যখন ক্লান্ত হয়ে যাব, তখন ওটি প্রসাদ রূপে গ্রহণ করব। নর্মদে হার। নর্মদে হার তো রামপুরা গ্রাম পিছনে ফেলে এলাম। ওখানে সোমেশ্বর মহাদেব দর্শন করলাম। তো সোমেশ্বর মহাদেব খুব সুন্দর অপূর্ব সেই শিবলিঙ্গ। যাই হোক, ওখান থেকে সামনে গিয়ে পড়ছে এই পাহাড়ি নদী, ভিতরটা একদম পাথর, আর কুলকুল করে জলধারা বয়ে চলেছে। ভারী সুন্দর দেখতে নদীটা, পাহাড়ি নদী যেমন হয়। তো বর্ষাকালে নিশ্চয়ই এ ভয়ানক রূপ ধারণ করে। আর নদীর মাঝামাঝি দিয়েই স্রোত বয়ে চলেছে, আর দুপারে নিচে শক্ত গ্রানাইট পাথর। আর নদীটি বয়ে চলেছে একদম বন জঙ্গলের মধ্যে দিয়েই বয়ে চলেছে। দূরে ওখানে নদীর তীর দিয়ে অনেক লোককে চলে আসতে দেখছি, এঁকে বেঁকে চলে গিয়েছে। তো এ নর্মদাতে এর সঙ্গম হয়েছে।
অজানা নদী আপাতত। আর পিছে 2 কিলোমিটার দূরে একটা জায়গা ছেড়ে এসছি। জায়গাটাতে একটা বড় সরকারি সোলার পাওয়ার প্লান্ট ছিল। তো খুব সুন্দর নদীটি, সকালটিও খুব মিষ্টি। হ্যাঁ, এতক্ষণ বাদে এখন প্রায় 10টা বাজতে যায়, এখন সবে সূর্যদেবের উদয় হলো কুয়াশা ভেদ করে। তো এই অজানা নদীটি এখন পেরিয়ে গেলাম। এখন প্রায় 1টা বাজে, ঠাঠা দুপুর, একদম প্রচণ্ড রোদ্দুরের তেজ, সকালবেলা কুয়াশা ভাঙা আকাশ এখন। তো এই জায়গাটা, এখানে একটা পাবলিক স্কুল আছে। তো এই পাবলিক স্কুলটা ছাড়িয়ে আসলাম, আর দূরে বিরাট প্যান্ডেল দেখা যাচ্ছে। ওখানে ভগবত কথা হচ্ছে, আজকে শেষ দিন। ভগবত কথা থেকে ওখানে ভান্ডারা, মানে দুপুরে খাওয়ার ব্যবস্থা আছে, সেই উপলক্ষে ভিড়টা অনেক বেশি। তো ভান্ডারার ওই শর্টকাট রাস্তাটা আমি এড়িয়ে গেলাম, এড়িয়ে এখন এই হাই রোড ধরে এই ঠাঠা রোদ্দুরের মধ্যে দিয়ে যাচ্ছি পরবর্তী গন্তব্যে। তো এই জায়গাটার নাম সনোরা। তো সনোরা, এই গ্রামটার নাম আবার পাল্টে গেছে। হরসুদ বলে একটা জায়গা ছিল, সেটা নদীগর্ভে চলে গেছে। তো হরসুদ গ্রামটা এখানে এসে নয়া হরসুদ হয়ে গেছে। তো ছনোরা, নয়া হরসুদ দুটো নামেই এই জায়গাটা পরিচিত। তো এই নয়া হরসুদ ছাড়িয়ে যাব, গিয়ে দেখি পরবর্তী স্থান কোথায় পাওয়া যায়। তো সেখান থেকে আবার যাব সিংহাজি মহারাজ, এক সিদ্ধ মহাত্মা। তার স্থানটিও নর্মদার বাঁধের কারণে নর্মদা মায়ের ব্যাক ওয়াটারের মধ্যে পড়ে গেছে। তো সেখানটা একটা পাকা ব্রিজ হয়েছে, সেই ব্রিজ ধরে সিংহাজি মহারাজ দর্শনে যাব, আবার ফিরে আসব। তবে সেটা বোধহয় আজ হবে না, সেটা সম্ভবত কাল হবে। দেখি কতদূর কি হয়। এখন আপাতত দুপুরবেলা সাধারণত ভিডিও করি না, কিন্তু এই জায়গাটার গুরুত্ব বোঝাতে ভিডিওটা করলাম, কারণ এটি একটি গুরুত্বপূর্ণ জায়গা। স্কুলের ছাত্রছাত্রীরা ফিরছে এখন নর্মদে হাট। 2রা জানুয়ারি সানেরা গ্রামে দুপুরবেলাতে ওখানে চৌরাস্তার কাছে বিশাল একটি হাট, সেই হাটের কাছে আশ্রম, খুব বড় আশ্রম, তার অনেকগুলো ঘর, অনেক থাকার জায়গা। তো পাশে এক ওষুধের দোকানের মালিক, তার সঙ্গে আলাপ হলো, তিনি ডেকে নিলেন, চা খাওয়ালেন, তারপর বললেন বাবা আজ এখানেই থেকে যাও। তা তখন দুপুরবেলা, তো ওখানেই থেকে গেলাম। দুপুরে প্রসাদ পেলাম খুব সুন্দরভাবে। ওরা যেখানে আসন পেতে দিল সেখানেই আসন লাগালাম। কিন্তু তারপরেই করলো অন্য মজা। তারা চলে যাওয়ার পরে তারপরে বিকেলবেলার দিকে আরও নতুন নতুন লোক আসতে লাগলো, কর্মচারী, তারা সবাই মোড়ল। তো তারা বারবার আমার আসনটিকে, এখানে আপনি কেন, মাঝখানে ফাঁকা কেন, এক ধার করে থাকতে পারেন না, আমাদের আরও কত লোক আসবে, হ্যাঁ তাদের জন্য একটু বুঝে শুনে চলতে হয় আপনাদের, এইসব বলতে লাগলো। আমি বললাম বাবা আমি নিজে থেকে কিছু করিনি, তো যেমন বলবে সেরকমভাবেই লাগাবো আসন, সেইভাবেই থাকবো। তো এরকম বারবার বলতে থাকাতে তীব্র বিরক্ত হয়ে সন্ধ্যের মুখে মুখে ওখান থেকে রওনা হলাম। তা তখন অন্ধকার হয়ে গেছে, আর সে পথে অসংখ্য গাড়ি, হ্যাঁ উল্টো দিক থেকে গাড়ির হেডলাইটের আলোয় কিছু দেখতে পাচ্ছি না, হাতে টর্চটি মিটমিট করে জ্বলছে। হ্যাঁ, তো
তাও মনে বল নিয়ে ওখান থেকে বেরিয়ে পড়লাম। 6 কিলোমিটার দূরে একটি স্থান আছে, সেখানে একটি মন্দির আছে, আশ্রম। তো সেই আশ্রমটি আবার সিংহাজি বাবার যিনি গুরু ছিলেন তার প্রতিষ্ঠিত আশ্রম। তো যাই হোক, একলা মায়ের উপর নির্ভর করে মনে একটু দুঃখ নিয়ে সারা দুপুরটা কাটালাম, বিকেলটা কাটালাম। তখন যদি এরা এই কাণ্ডটি ঘটাতো, ঠিক সন্ধ্যের মুখে ঘটালো। তা দুই একজন বাধা দেওয়ার চেষ্টা করলো রাস্তায়, একা একা যাচ্ছি দেখে, কিন্তু আমি আর শুনলাম না, মন ভেঙে গেছে, তাই বেরিয়ে পড়লাম রাস্তার পথে। তো যাওয়ার পথে মায়ের নাম স্মরণ করতে করতে দীর্ঘ পথ গিয়ে তখন অনেক রাত, 8:30টার সময় সেই আশ্রমে গিয়ে পৌঁছলাম। সেও এক জঙ্গলের মধ্যে, অনেকটা ঘুরে যেতে হয়। তো গিয়ে সেখানে গিয়ে ধরে প্রাণ পেলাম। তো গিয়ে আমার সাথে রাস্তাতে বেশ একজন কয়েকটা দিয়েছিলেন, ও পুর ভরা লুচি টাইপের, ও কী বলে জানি না, ওদের স্থানীয় বেশ কয়েকটা দিয়েছিলেন। তারপরে একজন দুটো কলা দিয়েছিলেন। তো এইসব খাবার দাবার সাথে ছিল। আর ওখান থেকে, সে আশ্রম থেকে রাত্রেবেলা আমার জন্য 1 গ্লাস দুধ দিলেন। তো খুব আনন্দে ওখানে কাটালাম, আগুন পোয়ালাম মহারাজদের সঙ্গে। ছবি বিশেষ ওখানকার নেওয়া হয়নি, আশ্রমটির পরিবেশ। ওখানে শিব মন্দির আছে, আর কুয়ো আছে, কুয়োর জলে ভরে স্নান করেছি, আর পাকা বাথরুম ছিল। আর আশ্রমটা যেখানটা ছিলাম, পরিক্রমাকারীদের ঘরটি ছিল টিনের ছাদ। তো যথারীতি টিনের ছাদ প্রচণ্ড যখন ঠান্ডা হয়ে যায়, তখন ভিতর থেকে ওই জল পড়তে থাকে টপ 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 করে। তো সেরকম হয়েছিল। রাত্রেবেলা 2টি কুকুর জড়সড় হয়ে আমার কম্বলের মধ্যে ঢুকে গেল। তা আমি আর তাদের তাড়ালাম না, যাক বাবা, হ্যাঁ, তো তোদের হালও আমারই মতো, তো শুয়ে থাক পাশে। তা এই তো কুকুরের মতো তাড়া খেয়ে সন্ধেবেলা বেরিয়েছিলাম। তো রাত্রে কুকুরের সাথে তফাৎ কী আর, সেও জন্তু, হ্যাঁ, মায়ের চলার পথে। তো আমিও একটি দ্বিপদ প্রাণী। তো সেসব কিছু না, মায়ের পথে চলতে গেলে এইরকম ঘটনা হয়তো হয় অনেক সময়। এতে কোনো দুঃখ পাওয়ার নেই, আমিও কোনো দুঃখ পাইনি, কিন্তু বারবার আসন হটানোর নিয়মও নেই, হ্যাঁ, এক জায়গায়। তো যাই হোক, এসব ছোটোখাটো ঘটনাগুলো ভুলে যেতে চাই, যে ভালো স্মৃতি, ভালো আশ্রম। ওখানে তো ভালো মানুষটাই আমাকে ডেকেছিলেন। কিছু কর্মচারী হয়তো অসহিষ্ণুতার প্রকাশ দেখিয়েছে, কিন্তু কর্তৃপক্ষরা কিন্তু সদাশয় ছিলেন। তারা খুব যত্ন করেই আমাকে ওখানে রেখেছিলেন ছানের রাতে। তবে নতুন আশ্রম রাত্রে যেখানে ছিলাম সেটিও খুব সুন্দর। পরদিন সকালে ভালো করে দেখলাম, কিন্তু তাড়াহুড়োয় তারপরে অনেক কিছু চিন্তা ভাবনার ফলে সেসব জায়গার বাকি ছবিগুলো আর দেওয়া গেল না। যাই হোক, একটি ছবি পেয়েছি, তো সেইটি দিলাম ভিডিও শেষে। নর্মদে হাট। সনত কুমার নাচিকেত কশ্যপাত ষটপদে ধৃতং স্বকীয় মানসেষু নারদাদি ষটপটে রবীন্দ্রন্তি দেব দেব রাজকর্ম শর্মদে তদীয় পাদ পঙ্কজং নমামি দেবী নর্মদে। লক্ষ 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 পাপ লক্ষ সার সায়ুধম ততস্তু জীব জন্তু দন্তু ভুক্তি মুক্তিদায়কম বিরঞ্চি বিষ্ণু শঙ্কর স্বকীয় ধাম নর্মদে তদীয় পাদ পঙ্কজং নমামি দেবী নর্মদে। অহমৃতম সনং সুতম মহেশ কেশ জাতকে কিরাত সুত বাড়বেশু পণ্ডিতে ষটে নটে দুরন্ত পাপ তাপহারি সর্বজন্তু শর্মদে তদীয় পাদ পঙ্কজং নমামি দেবী নর্মদে। ইদন্তু নর্মদাষ্টকম ত্রিকালমেব ये सदा पठन्ति ते निरन्तरं न यन्ति दुर्गतिं कदा सुलभदेहो दुर्लभं
महेशधाम गौरवं पुनर्भवा नरा न वै विलोकयन्ति रौरवं पुनर्भवा नर न वै विलोकयन्ति रौरवं तदीयपादपङ्कजं नमामि देवी नर्मदे नर्मदे हार। तो 1 কিলোমিটার পিছনে একটি আশ্রম ছিল, যেখানে দুপুরবেলাতেই ওনারা ডেকে নিয়ে আশ্রয় দিয়েছিলেন। তো সকল সময় যে প্রাথমিক বিচারে কোনো একটা আশ্রয় কেমন হবে এ তো বোঝা যায় না। তো দুপুরবেলা ওখানে সুন্দরভাবে প্রসাদ গ্রহণ করেছি আনন্দের সঙ্গে, তৃপ্তির সঙ্গে। তো তারপরে ওখানে কাপড় চোপড় কেচেছি, শুকিয়েছি, আনন্দেই ছিলাম। রাত্রিটাও সুন্দরভাবে কাটবে, পুরানো কিছু সঙ্গী সাথীও এসে গেল, তো ভালোই লাগছিল। কিন্তু তারপরে একটি সমস্যার সৃষ্টি হলো। আসলে পাশে রাম কথা হচ্ছে, ভগবত কথা হচ্ছে, সে ভগবত কথার লোকজন এখন আসছে। এইবার কর্তৃপক্ষদের মধ্যে বাড়ছে টানাপুড়ি। তো 4-5 বার যে আসন পেতেছিলাম, আসনটি বারবার সরাতে বলছে, এখানে কেন, ওখানে কেন, এখানে ফাঁক কেন। তো ফাঁকটা তো আমার জন্যে নয়, আমি 3 বার আসন বদলেছি। তো মাঝখান থেকে যদি কেউ উঠে চলে যায় তো সুতরাং মাঝখানে ফাঁক হয়ে যাবে। তো এইবার সব নতুন নতুন লোক আসছে, এটা কেন হলো, এটা কেন করলে, তাদের আর বায়নার কাজ শেষ নেই। আসল যে মূল কর্তৃপক্ষ তাদের কিন্তু এসব নিয়ে অত নেই। কিন্তু অনেকটা যাকে বলে বাঁশের চেয়ে কঞ্চি দড়ো। তো আমি আর ভালো লাগলো না। তো ওখান থেকে এসব জিনিসপত্র গুটিয়ে ভর সন্ধেবেলাতে রওনা হলাম। দেখি কোথাও কোনো আশ্রয় জুটিয়ে গেলে ভালো। 5 কিলোমিটার দূরে একটা স্থান আছে, আর সেখানে যদি স্থান না পাই কোনো বাড়ির বারান্দায় শুয়ে যাব। তো এখন পুরোপুরি ঘুটঘুটে আধার, পাকা রাস্তা দিয়ে চলছি। তো মায়ের রাস্তায় এসেছি, কোনো ভালো আশ্রয়ের লোভে তো কারোর কাছে চাইনি কখনো। এটা জাস্ট পড়ে থাকার মতো জায়গা হলেই হয়। তো আজকের সেটা ভাগ্যে জুটলো না। সামনে এগিয়ে যাই, তাকাতে হবে সামনের দিকে। আধার রাত বলে ভয় পেলে তো চলবে না। তো জীবনে অনেক কিছু ছেড়ে এসেছি, সে পয়সা করি কিছুই দাবি করিনি, সরকারের কাছে পড়ে আছে। জানি সরকার আমার টাকাটি লুট করে নিয়েছে, আর এ তো সামান্য একটা আশ্রয়, আর ত্যাগ করতে পারবো না। তো বেরিয়ে পড়লাম মায়ের রাস্তায়। তো একটু রাত্রি হয়েছে, এইটাই অসুবিধা, আর কিছুই নয়। তো হাইওয়েতে গাড়ির আলোতে পথ দেখে দেখে যাচ্ছি। আচ্ছা, নর্মদে হাট, দেখি কোথায় আশ্রয় জোটে।